বৈশ্বিক করোনা সংকটের বাংলাদেশ অংশের বাস্তবতায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামাজিক সংক্রমণ হচ্ছে। প্রতিদিনই সংক্রমণের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, কোনোদিন একটু বেশি, কোনোদিন একটু কম। এরই মধ্যে আমরা জানতে পেরেছি আসলে সরকারের পক্ষ থেকে কোনো জায়গায় কোনোভাবে লকডাউনকে কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ অর্থনৈতিক জীবনকে চাঙ্গা রাখতে হবে, মানুষের দৈনন্দিন আয় এবং উপার্জনকেও একই ধারার সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্যে গতকালকে থেকে আজকে বিকেল পর্যন্ত কিট নিয়ে একটি বিতর্ক ছিল। গণস্বাস্থ্যর কিট আসলে কতটুকু যৌক্তিক সেটা নিয়ে গণস্বাস্থ্য বক্তব্য দেওয়ার পরে সেখানে কিছু আপত্তিকর অংশ ছিল। সে বিষয় নিয়ে আজকে ওষুধ প্রশাসনের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে এবং যেখানে পুরোপুরিভাবে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে আসলে কোন কোন জায়গায় গণস্বাস্থ্য প্রোটোকল না মেনে সরকারের উপরে দোষারোপ করেছে। এই ঠিক মাঝখানে দাঁড়িয়ে থেকে আমরা আসলে একটু আলোচনা করতে চাই আজকে কিট নিয়ে বিতর্ক কেন, বা এই কিটটি আসলে কতটুকু গ্রহণযোগ্যভাবে কাজে লাগানো সম্ভব, এবং এই কিটটি বা এই ধরনের কিট পৃথিবীর আর কোন কোন দেশে উৎপাদিত হয়েছে এবং তারা সেটি কিভাবে বাংলাদেশে বা আমাদের আর্থসামাজিক কাঠামোতে প্রয়োগ করতে পারে। অর্থাৎ আমরা কথা বলতে চাই আজকে কিট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তার সমাধানের পথে। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ, আপনারা দেখছেন PSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে পরিচয় করাতে চাই প্রথমে আমাদের সঙ্গে আজকে কারা কারা থাকবেন আলোচনায়। আমাদের সঙ্গে থাকবেন অধ্যাপক ডক্টর AK আজাদ চৌধুরী, সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক চেয়ারম্যান UGC। তিনি আমাদের সঙ্গে যখন যুক্ত হবেন তখন তাকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো এবং তাকে আমরা স্বাগত জানাবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার মোস্তাক হোসেন, উপদেষ্টা IEDCR। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এবং আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা চাইলে News24 এর ভেরিফাইড ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা সরাসরি সম্প্রচারিত হচ্ছি। আপনারা চাইলে সেখানে গিয়ে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমাদের সঙ্গে মতামত শেয়ার করতে পারেন, যুক্তি তর্ক প্রশ্ন উপস্থাপন করতে পারেন। আসলে যে বিষয় নিয়ে কথা বলতে চাইবো সে বিষয়টি পুরোপুরি একটি বিশেষজ্ঞ নির্ভর একটি ব্যাপার, কারণ আমরা গণমাধ্যম কর্মীরা আসলে সংবাদটি উপস্থাপন করতে পারি, কিন্তু এর ভেতরে যে মেকানিজমটি আছে বিজ্ঞানগতভাবে আসলে ব্যাখ্যাটা কি সেটি কিন্তু আমাদের পক্ষে দেওয়া কঠিন। এবং যে কারণে আমরা আসলে বিজ্ঞানীদের সাথেই কথা বলতে চাইবো আসলে কিট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্ক আমরা কিভাবে সমাধান করতে পারি এবং এটি আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোস্তাক হোসেন। প্রথমে আপনার কাছেই জানতে চাইবো আসলে যে কিটটি কথা বারবারই বলা হচ্ছে এবং আজকে ওষুধ প্রশাসনের পক্ষ থেকে যেটিকে ক্ল্যারিফাই করা হয়েছে আসলে তার বাচনভঙ্গিগত সমস্যা জায়গাটি ছিল এবং তিনি দোষারোপ করেছেন। এই কিটটি আসলে কেমন, এই কিটের আসলে গ্রহণযোগ্যতা কি, বা প্রয়োগ করতে গেলে আমরা এখান থেকে কি সুবিধা পেতে পারি এবং কোথায় কোথায় সীমাবদ্ধতা আছে। ডক্টর মোস্তাক হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনা। ধন্যবাদ আপনাকে। তবে বিষয়টা হলো কি, এই যে কিটের যে কারিগরি দিক একেবারেই সায়েন্টিফিক, এটার জন্য কিন্তু আমি উপযুক্ত নই। যারা ভাইরোলজি বিশেষজ্ঞ, ল্যাবরেটরি সায়েন্স বিশেষজ্ঞ, তারা খুব ভালো বলতে পারবেন। আমি এপিডেমিওলজি নিয়ে কাজ করি। আমি বিতর্ক যেখানে আসছে আমি এই প্রথম কথা হলো ডক্টর জাফরুল্লাহ এবং তার টিম, তারা যে কাজটি করেছেন সেই কাজটি কিন্তু খুবই ভালো। তারা আমরা সারা বিশ্বে এখন এই করোনা নিয়ন্ত্রণ করবার জন্য গবেষণাকে উৎসাহিত করা হচ্ছে। ঔষধ আবিষ্কার করুন, টিকা আবিষ্কার করুন, র্যাপিড টেস্ট করুন, সেগুলো কিন্তু অনেকেই গবেষণা করছে। ডক্টর জাফরুল্লাহ তো এটুকু আমাদের সম্মান এনে দিয়েছেন যে বাংলাদেশের বিজ্ঞানীরা বসে নেই, তারা চেষ্টা করছে এবং সেই চেষ্টাটা অবশ্যই প্রশংসা। এখন ব্যাপার হচ্ছে যে পদ্ধতিগত দিক। যদি এটা আবিষ্কার হয়ে থাকে তাহলে কিন্তু এই আবিষ্কারটা জনগণের গ্রহণ করবার কত চাপ আছে, এটা কিন্তু জোর করে আপনি তাড়াতাড়ি করতে পারবেন না। যারা টিকা আবিষ্কার করার চেষ্টা করছে তারা কিন্তু যত দ্রুত সম্ভব তারা এটা বাজারে আনতে চাচ্ছেন মানুষের ব্যবহারে। দেখুন, তারা জানেন যে ফেজ 1 ট্রায়াল, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, যখন ফেজ 3 ট্রায়াল তখন অনেক মানুষের মধ্যে পরীক্ষা করা যাবে এবং ফেজ 4 আমরা আরো বেশি ব্যবহার করতে পারব। এবং ঔষধ আবিষ্কারের বিষয় তাই যে আমাদের চাপটা পার হতে, সেক্ষেত্রে 1 থেকে 1.5 বছর লাগবে। যারা এটা আবিষ্কার করার কাজে নিয়োজিত কিন্তু দাবি করছেন না এই মহামারী চলছে, আমাদের এই ফেজ পাতাও আমাদের সরাসরি প্রয়োগ করতে হবে, আর সেই সময় লাগবে। এটা যদি আবিষ্কার হয়ে থাকে তাহলে এটা ক্লিনিক্যাল ট্রায়াল পদ্ধতিতে যেতে হবে।
সেই পদ্ধতি দেওয়ার পরে বাংলাদেশ সরকার যদি এটা মনে করে যে এটা চালু করে যেতে পারে শিক্ষামূলক ভাবে, তখন তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত নিবে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোল বা ইউরোপের কোন তাদের যে বডি আছে তাদেরকে মতামত চাইবে। এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনি প্রশাসনিক নির্দেশ যোগ করতে পারেন। আর যদি একটা হয়ে থাকে আবিষ্কার হয়, এটা একটা অন্য দেশের একটা ব্যক্তিগত তারা করেছেন, তাহলে তাকে বলতে হবে যে আমাদের এই কিটটা চীন কিংবা ব্রিটেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কিট আছে তার একটা প্রতিরূপ ছিল। তাহলে সেই প্রতিরূপ তিনি যে করেছেন তার গ্রহণযোগ্যতা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে আছে কিনা। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে আমি ড্রাগ কন্ট্রোল কমিটিতে প্রতিনিধিত্ব করি। সেখানে বলা আছে যদি কোনো ঔষধ বাংলাদেশে আসতে চায়, ইউরোপ এবং আমেরিকার যে কোনো দুটো দেশে যদি গ্রহণযোগ্য হয়, তাহলে বিনা প্রশ্নে তারা বাংলাদেশ বাজারজাত করতে পারে। আমি অবশ্যই ব্যক্তিগতভাবে মনে করি এইভাবে দেওয়া উচিত, বাংলাদেশের ট্রায়াল করা উচিত। যাই বাংলাদেশ সরকার এটা মেনে নিয়েছেন। সেক্ষেত্রে আপনার যে কিটটা যদি রেপ্লিকা হয়ে থাকে, তাহলে দেখাতে পারেন যে উন্নত বিশ্ব দেশ এটা গ্রহণযোগ্য, সেখানে কাজ চলছে, তাহলে দাবি করতে পারেন। কিন্তু ডক্টর মোস্তাক, আমি আপনাকে জাস্ট একটু আপনার সঙ্গে যুক্ত করতে চাই। আসলে যদি আমরা ব্যাপারটাকে দেখি যে তারা তো ক্লিনিক্যাল ট্রায়ালের যে অংশটি সেটি একটি ব্যাপার, এটি প্রোটোকল তৈরি করার কথা বলা হচ্ছিল, সেটি তারা করেননি। এবং তার পাশাপাশি আসলে তারা গতকালকে সংবাদ সম্মেলন করে যে দোষারোপটি করেছেন আসলে ঔষধ প্রশাসনকে, এই এতগুলো কাজ না করে তারা এই দোষারোপটি করতে পারেন কিনা আপনি পদ্ধতিগতভাবে বলেন যে আসলে কোথায় কোথায় তারা কোন কোন কাজটি করতে পারতেন কিন্তু করেননি। নর্মাল প্রসিডিউরটি আসলে কি, কোনো কিছু আবিষ্কারের পরের বাস্তবতায় বা আসলে কোনো কিছু বাজারে লঞ্চ করার আগে কি করতে হয়? এটা কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেখার ক্ষেত্রে জি, যদি কোনো নতুন ঔষধ ক্রিটিক্যাল ট্রায়াল দিতে হয়, এই কোম্পানিকে একটা নির্দিষ্ট অঙ্কের ফি জমা দিতে হয় ঔষধ অধিদপ্তরে। সেই ফি জমা দেওয়ার পরে ঔষধ প্রশাসন অধিদপ্তর সেই কোম্পানিকে বলে আপনি থার্ড পার্টি দ্বারা আপনাদের কোনো প্রস্তাব আছে। ঔষধ যখন প্রস্তাব করে, যদি ঔষধ গ্রহণ করে তবে, অথবা অনেক ক্ষেত্রে ওষুধ কোম্পানি বলে আমরা আপনাদের নামগুলো করবো না, আপনাদের প্রস্তাব করেন কারা থার্ড পার্টি ট্রায়াল করবে। এই জাফরুল্লাহর এই পিডের বিষয়ে কিন্তু অধিদপ্তর তারা বলেছে থার্ড পার্টি হিসেবে আইসিডি এখন লকডাউনে আছে, সেখানকার ছিল হয়েছে তারা কাজ করতে পারছে। তখন বিকল্প হিসাবে আইডিসিআর, বঙ্গবন্ধু এবং আইটিএইচ জনস্বাস্থ্য ইনস্টিটিউট, এই তিনটা প্রতিষ্ঠানে তারা পরীক্ষা করতে এবং গণস্বাস্থ্যে প্রতিনিধিত্ব এসছে, যেখানে বিজন ছিলেন, তিনি সহক্ষেত্রে মেনে নিয়েছে। তারপরে শ্রদ্ধেয় ডক্টর জাফরুল্লাহ সম্মিলিত ব্যক্তি সাংবাদিক সম্মেলন করে অভিযোগ আনলেন। জি জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমরা আবারও আসবো, আপনার কাছে আরও প্রশ্ন আছে আমাদের। আমরা কি এখন এই মুহূর্তে ডক্টর তৌফিক জোয়ারদার আপনার সাথে কথা বলতে চাইবো একটু। আসলে আমরা যদি গণস্বাস্থ্যের বাস্তবতার কথা বলি বা জনস্বাস্থ্যের বাস্তবতার কথা বলি, আমরা এখন সামাজিক সংক্রমণের যে জায়গায় আছি সে জায়গায় আসলে আজকে পর্যন্ত আমাদের যে টেস্টের যে ফলাফল বা টেস্টের যে হার এবং রোগী শনাক্ত হওয়ার যে বাস্তবতা, এই দুটিকে মিলিয়ে আমাদের এখন আসলে অতিমাত্রায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা আসলে বেশি মাত্রায় টেস্ট করার জন্য আমাদের সামনে কোন কোন পথগুলো খোলা আছে বলে আপনারা মনে করছেন? ডক্টর তৌফিক জোয়ারদার। আপনাকে ধন্যবাদ। আমাদের বর্তমানে যে টেস্ট হচ্ছে সেই টেস্টটি কিন্তু প্রথম থেকে আমরা দেখেছি খুব কম হয়ে আসছে, এবং এখন এটার পরিমাণ কিন্তু আরও অনেক বাড়াতে হবে। তো এখন বাড়ানোর জন্য সবার আগে WHO যেই রিকমেন্ডেড গাইডলাইন সেই অনুযায়ী আমাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে যে RT-PCR। বেসিক্যালি RT-PCR এর কোনো বিকল্প এখনো পর্যন্ত নেই, যেটা এখনো করা হচ্ছে। তো এর বিকল্প হিসেবে আরও কিছু পদ্ধতি আপনার আছে, যেগুলোকে বলে হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। যেমন আমাদের দেশে জিন এক্সপার্ট বলে একটা মেশিন আছে, যেটা ব্র্যাক ব্যবহার করে থাকে টিবি ডায়াগনোসিসের ক্ষেত্রে। সেটা একটা অপশন হতে পারে। এটাকে COVID-19 জন্য প্রস্তুত করা যায়
বলে আমরা জানি। এরকম আরো একটা মেশিন আছে, অ্যাবর্ট মেশিন বলে আর কি, সেগুলো আছে। এই অপশনগুলো আমাদের সামনে আছে। আর তো এই জন্য এই মূলত আরটিপিসিআর বর্তমান প্রেক্ষাপটে আরটিপিসিআর এবং এই অ্যাবর্ট মেশিন এবং জিন এক্সপার্ট এগুলোই করা যেতে পারে। তবে রোগ ডায়াগনোসিস করার জন্য, অর্থাৎ এই মুহূর্তে কেউ আক্রান্ত হয়েছে কিনা এটা জানার জন্য অ্যান্টিবডি ভিত্তিক কোনো টেস্ট করার অবকাশ নেই এবং ডব্লিউএইচও থেকে সেটা নিষেধ আছে। এখন প্রশ্ন আসে যে আমরা যেই টেস্টে নিয়ে কথা বলছি, অর্থাৎ জিকের যেই টেস্ট নিয়ে কথা বলছি, আমি যতটুকুন বুঝেছি এবং তাদের যে ইয়েটা আছে, তাদের যে প্যাকেটটা আছে, সেই প্যাকেটের গায়ে লেখা আছে অ্যান্টিবডি টেস্ট, কিন্তু ওনারা দাবি করেছেন যে এটা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন দুটোকে ব্রিজ করে করেন। তো এটা খুবই অসমর্থিত একটা পদ্ধতি। তো এটা সম্পর্কে আমাদের জানতে হবে এবং এই জানার ব্যাপারে আমাদের কোনো রকম কার্পণ্য করা চলবে না, কারণ এটা যদি আসলেই কাজ করে তাহলে আমাদের জন্য আসলে আমাদের টেস্টের যে সংকটটি আমাদের দেশে আছে সেটা উত্তরণের পথে একটা মাইল ফলক হয়ে থাকবে। তো এই জন্য আমি বলবো যে এই মুহূর্তে জিকের যে টেস্ট কিটটি আছে এটা ব্লাইন্ডলি এটার উপর নির্ভর করে আমি টেস্ট করে দিব, এইটা আমার মনে হয় সমর্থনযোগ্য না। কিন্তু এই জন্য যেই পদ্ধতিগুলো দেখানো হচ্ছে যে লেভেল 1, ফেজ 1, ফেজ 2, ট্রায়াল ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আসলে এই সময়ে কিছুটা সংক্ষিপ্ত করে মানে কাজে লাগানোর মতো অবস্থায় যাওয়ার মতো সুযোগ আমাদের আছে। সেটার জন্য যেটা দরকার যে ওষুধ প্রশাসন এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যারা কাজ করেন তাদের একটু সদিচ্ছার প্রয়োজন আছে। তারা যদি চান তাহলে খুব অল্প সময়ের মধ্যেই প্রোটোকল তৈরি করে খুব অল্প সময়ের মধ্যেই রেজাল্টটা যদি আনপাবলিশডও থাকে, কিন্তু এটার রেজাল্টের অ্যানালাইসিস যদি আমার সামনে প্রেজেন্ট থাকে, সরকার ইচ্ছা করলে এই টেস্টগুলোকে ব্যবহার করতে পারেন। কাজেই যদি এটার অ্যান্টিজেনের পার্টটুকু সঠিক হয়ে থাকে তাহলে এটিকেও আমরা জিন এক্সপার্ট, আরটিপিসিআর এসবের পাশাপাশি এই টেস্টটিকেও আমরা ব্যবহার করতে পারবো। তবে এখনই নয়, এটাকে আমাদের আগে ভ্যালিডেট করে নিতে হবে। জি, আপনার কাছে আমরা আবারও আসবো। আমার একটু অধ্যাপক ডক্টর এ কে আজাদ চৌধুরী আপনার সাথে যুক্ত হতে চাই। আসলে বাংলাদেশের এখনকার যে সামাজিক সংক্রমণের বাস্তবতা এবং কিট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আমরা যদি আপনাকে একটু স্পষ্ট করে প্রশ্ন করি যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তার আন্তরিকতার কোনো অভাব তারা ছিল না এবং তারা শুরু থেকেই এই পুরো প্রক্রিয়ার সঙ্গে এক ধরনের সাহায্যকারী হিসেবে ভূমিকা পালন করেছে। সরকার বলছেন যে আসলে যে ভাষায় বিষোদ্গারটি করা হলো সরকারের বিভিন্ন রকম অর্গানকে, সেটি আসলে যুক্ত হয়নি। এই কিট বিতর্কের মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশের এই করোনা ভাইরাস বাস্তবতায় আপনি আসলে কোন কোন সম্ভাবনা জায়গাটি দেখতে পাচ্ছেন? আমাদের ওষুধ শিল্প তো অনেক বড়ভাবে স্প্যান্ড হয়েছে গত কয়েক দশক ধরে। স্যার, আপনার কাছে কি মনে হয়? ডক্টর এ কে আজাদ চৌধুরী। জি, যে ব্যাপারটি এখানে আপনি শুনতে পাচ্ছেন না বোধহয়? স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। স্যার, আপনি যদি আপনার স্কাইপের অডিওটি মিউট করে ফেলেন তাহলে আপনার ফোনের অডিওটি আমাদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছাবে। হ্যালো স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। স্যার, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, আপনাকে আমরা স্পষ্টই শুনতে পাচ্ছি। আপনাকে শুনতে পাচ্ছি আমরা স্যার। আমি বলি, এখন শুনতে পাচ্ছেন? স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। স্যার, আপনি আপনার উত্তরটি দিলে আমরা খুশি হব স্যার। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আজকে যে ডিসকাশনটা যেটা হচ্ছে, এই ডিসকাশনটা খুব ভাইটাল, কিন্তু এটা সুইপিং কমেন্ট করার কোনো কারণ নেই। জাফরুল্লাহ স্যার যে অভিযোগটা করেছেন এটাও ঠিক নয়। আর ওষুধ প্রশাসন এবং সরকার, WHO এইসব দোহাই দিয়ে চলা যাবে না। This is a pandemic situation. World and civilization is a great stake. WHO সব হোলি কোরআন হয়ে গেছে। This is not right. জি, আপনারা এটা খেয়াল করতে হবে। WHO বলছে অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টিবডি টেস্ট এইটা ভ্যালিডেট করা যাবে না, কারণ অ্যান্টিবডি কম হয়, তাও 3-4 দিন লাগে। আমি একটু বলি সবার জন্য, শ্রোতাদের জন্য। ব্যাপারটা হলো RT-PCR, যেটা নিয়ে আমি কাজ করি নিজেও। আমি কিন্তু ট্র্যাক রিসার্চ এই কাজ আমার ওই ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ইউসি চেয়ারম্যান হিসেবে নয়, একটা রিসার্চার হিসেবে আমি বলছি RT-PCR ইজ এ ভ্যালিড মেথড এবং সবচেয়ে ভালো এবং নির্ভরযোগ্য গোল্ড স্ট্যান্ডার্ড, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু সেটা করতে প্রবলেমটা কি?
সেটা করতে ইনকিউবেট করতে হয়, আপনাকে 2 থেকে 4 ঘন্টা সময় দিতে হয়, এবং সেটা মাল্টিপ্লাই করে। একটা ভাইরাসের স্টপ নিলে সেটা ওই পিসিআর দিয়ে ইনকিউবেট করলে 100 মিলিয়ন টাইমস ম্যাগনিফাই করে ওই আরএনএটা তখন ডিটেক্টেড হয়। ডিটেক্টেড হলে তখন আপনার চান্স থাকে 100%, আপনি মিস করবেন না। কিন্তু এই যে সময় 4 থেকে 6 ঘন্টা প্লাস পিসিআর করার মেশিন, হাজার হাজার যখন লক্ষ লক্ষ লোকের পিসিআর মানে ডিটেকশনের প্রশ্ন আসে, তখন ডাব্লিউএইচওর ওই দোহাই দিয়ে চলা যাবে না। আমেরিকাতে যে সিডিসির কাকে ওরা রেফার করেছে, তার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, বললেন না, ইউএসএফডিএ, তারাও এরকম বলেছিল, কিন্তু এখন তারাও পারমিট করতেছে কুইক টেস্ট যদি পসিবল হয় ইউ ডু ইট, এবং তারা অ্যালাউ করেছে। তবে এইটা একদম পিওর রিসার্চ নয়। কেউ যে বলতে মোস্তাক সাহেব বলছেন রিসার্চ, এটা ভ্যালিডেট করতে হবে, নট এট অল। ইট ইজ অ্যান অ্যাডাপটিভ রিসার্চ। অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন হাজার বছর আমরা যারা গ্রাজুয়েট স্টুডেন্ট তারাও জানে। সুতরাং এটা অ্যাডাপটিভ রিসার্চ। কোভিড-19 অ্যান্টিবডি চেইন লাগায় থাকবে, তার উপরে আপনি ব্লাডটা দিলে ওই ব্লাডের অ্যান্টিজেনটা অ্যান্টিবডির সঙ্গে রিয়্যাক্ট করবে, রিয়্যাক্ট করলে একটা কালার চেঞ্জ হবে, আপনি ডেভেলপ করবেন, তখন আপনি দেখতে পাবেন। তো প্রবলেমটা হলো এত স্মল অ্যামাউন্টে আরএনএ থাকে ভাইরাসের, সেইটা মিস করার সম্ভাবনা থাকে, রিয়াকশন ঠিক মতো বাইন্ড নাও করতে পারে। কিন্তু পিসিআর করতেছেন মিলিয়ন টাইমস বাড়ায় নিয়ে করেছেন, এই তো সেই রিয়াকশন অনেক কম, সেজন্য মিস করার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এত ইজিয়ার ওয়ে, ফ্যাসাইল ওয়ে এন্ড সায়েন্টিফিক ওয়ে, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা হাজার হাজার লাখ লাখ লোককে দরকার হলে করতে পারবো। কারণটা হয়ে গেছে এই জন্য এখন 70, 60, 50, 60% লোক কোনো সিমটমস করছে না, বাট ক্যারিয়ার, এই ক্যারিয়ার প্রিভেন্ট করতে হলে তখন তো আপনার র্যান্ডম স্কেলে অনেক টেস্ট করতে হবে। সে টেস্ট করা ওই আরটিপিসিআর দিয়ে করা সম্ভব নয়। প্লিজ, আমরা এখন থেকে 40,000 করতে পারি না, আপনি লক্ষ বা 1 মিলিয়ন কেমনে করবেন? How will you do this? স্যার ছোট্ট একটু সম্পূরক প্রশ্ন আছে আপনার কাছে স্যার, সেটি হচ্ছে যে কিটের কথা বলা হচ্ছে, এই কিটের যে প্রোটোকলগুলোর কথা বলা হচ্ছে, আসলে অনুমোদন করার আগের যে প্রক্রিয়াটি, এটি আসলে ঠিকঠাক মতো করা উচিত তো নিশ্চয়ই, অবশ্যই এই ব্যাপারটাকে মার্কেটে আনার পর্যন্ত। আসলে স্যার এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? এখন ফ্লিপ দিয়ে কথা বলে চলবে না। ইট ইজ অ্যান অ্যাডাপটিভ রিসার্চ। এই অ্যাডাপটিভ রিসার্চটা একটা হলো এই, আপনি যদি 100টা স্যাম্পল নিয়ে আসেন, বা ওরা যখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিকে দিয়েছে, ওনারা যদি স্যাম্পল আরটিপিসিআর করে 200 স্যাম্পল করে কোরিলেশন দেখে কোনটা কারেক্ট আর কোনটা না, যদি 80% 90% ভ্যালিডেট হলো, তাহলে আপনি দিতে পারেন, এই টেস্টটা করা যাবে। তবে এই টেস্টটা কনফার্মেটরি নয়, এটা হলেও আপনার দরকার হলে মাঝে মাঝে স্পট নিয়ে আবার আইডেন্টিফাই করতে হবে আরটিপিসিআর দিয়ে, তাহলে ভ্যালিডেট হবে। এই জন্য এইটা করা যদি যায়, আপনারা জানেন বাংলাদেশ, উই আর প্রাউড কান্ট্রি এন্ড প্রাউড নেশন। আপনার কাতার এয়ারওয়েজে প্যাসেঞ্জারে চড়তে গেলে একদম ব্লাড নিয়ে টেস্ট করে, তার দেখে যেটা পজিটিভ কিনা। পজিটিভ হলে যে আপনি ফ্লাই করবেন না, আর আপনি যদি নেগেটিভ হন, আসেন ফ্লাই করেন। তো হোয়াট ক্যান উই ডু দ্যাট? এটার জন্য অ্যাডাপটিভ রিসার্চের জন্য যিনি করেছেন, তিনি সার্চ নিয়ে করেছেন, এটাই ডেভেলপ করেছেন। তো আমি এটা নিগেট করছি না। তো জাফরুল্লাহ সাহেব এটা অন্যায় করেছে, অ্যাকিউজ করা ঠিক হয় না। একটা নতুন জিনিস যখন ট্রায়াল এন্ড এরর বেসিসে রেফার যখন করেছে আইসিডিডিআরবি অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ভাইরোলজি ডিপার্টমেন্ট অথবা এপিডেমিওলজিক্যাল রিসার্চ এন্ড ডিজিজ এন্ড রিসার্চ কন্ট্রোল আমাদের বাংলাদেশে এক্সেলেন্ট কাজ করছে, তারা যদি তাদের স্যাম্পল নিয়ে পেশেন্টের এবং এটা দিয়ে করে পাশাপাশি ব্লাড 100টা 200টা 300টা করে একটা স্ট্রেট লাইন টানলে ভ্যালিডিটি বেরিয়ে যাবে। যদি স্যার আপনাকে ধন্যবাদ স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাকে ডক্টর মুশতাক আপনার কাছে আসতেছে, আপনি নিশ্চয়ই এই কাজের বক্তব্য শুনেছেন, এই বক্তব্যের প্রেক্ষাপটে আপনার জবাবটি জানতে চাই আমরা। ডক্টর মুশতাক, ডাক্তার মুশতাক আপনি নিশ্চয়ই আমাকে শুনেছেন, একে আজাদ স্যারের বক্তব্যের প্রেক্ষাপটে আপনার বক্তব্য জানতে চাই আমরা আসলে।
ডাক্তার মোস্তাক হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আপনাকে প্রশ্ন করেছি। আচ্ছা, আমরা একটু যেতে চাই ডক্টর তৌফিক জোয়ারদার, আপনার কাছে আবারও আসতে চাই। আমরা তৌফিক জোয়ারদারের কাছে আসতে চাই, আপনার সাথে কথা বলতে চাই একটু আমরা আসলে এই প্রেক্ষাপট নিয়ে। আসলে যে কথাটি একে আদর চৌধুরী বলার চেষ্টা করেছেন যে WHO বলছেন যে আসলে অ্যান্টিবডি বা অ্যান্টিজেন টেস্ট এখনও গ্রহণযোগ্যতার পর্যায়ে যায়নি। আপনারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি কি বলতে চাইবেন ডক্টর তৌফিক জোয়ারদার? আমি প্রফেসর একে আজাদ চৌধুরী স্যারের সাথে সম্পূর্ণভাবে একমত। আমি প্রফেসর একে আজাদ চৌধুরী স্যারের সাথে সম্পূর্ণভাবে একমত। WHO যে কথাটি বলেছে, তারা একটা সম্ভবত এপ্রিলের প্রথম দিকে, প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে একটা প্রেস রিলিজ তারা দিয়েছিল আর কি এই জাতীয় টেস্টের ব্যাপারে। সেখানে তারা সবগুলো টেস্টের ক্ষেত্রে কি ভূমিকা নেওয়া উচিত সেটার একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন তারা দেওয়ার চেষ্টা করেছেন, এবং তারা সেখানে স্যার যেটা বলেছেন, প্রফেসর একে আজাদ স্যার যেটা বলেছেন সেটাই তারা উল্লেখ করেছেন যে RT-PCR ভিত্তিক যে পদ্ধতিগুলো আছে কেবলমাত্র সেটাই রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তবে সেই সাথে তারা নিচে আরো কিছু উল্লেখ করেছে যে আরো যে র্যাপিড ডায়াগনস্টিক টেস্টগুলো আছে সেগুলোকেও তারা নেগেট করে দেয়নি। তারা বলেছে এগুলোকে ভ্যালিডেট করতে হবে, এবং তারা এই বিষয়ে যে রিসার্চ সেগুলোকে দারুণভাবে উৎসাহিত করেছে। এমনকি অ্যান্টিজেন ভিত্তিক রিসার্চ এবং অ্যান্টিবডি ভিত্তিক যে রিসার্চগুলো আছে সেগুলোকেও তারা অত্যন্ত উৎসাহিত করেছে। কাজেই রোগ ডায়াগনোসিসের কথা WHO তার অবস্থান থেকে আসলে বলতে পারে না, কারণ এখানে যদি কারণ কোন দেশে কিভাবে তৈরি হচ্ছে সবগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা তাদের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত, এখান থেকে যদি কোনো একটি বিপর্যয় ঘটে যায়, স্বাস্থ্য বিপর্যয়, তার দায়ভারও WHO নেবে না। কাজে WHO যে কথাটি বলছে সেটা তাদের অবস্থান থেকে ঠিক আছে, কিন্তু আমাদেরকে তো আমাদের অবস্থানের, আমাদের ক্রাইসিসের কথা ভাবতে হবে। আমাদের বলা আছে যে N95 মাস্ক একবারের বেশি ব্যবহার করা যাবে না। আমরা কি একবারের বেশি ব্যবহার করছি না? পৃথিবীর অনেক দেশে এখন একবারের বেশি ব্যবহার করার জন্য কিছু রাস্তা তারা বের করে নিয়েছে। একই কথা এই টেস্টগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। এই টেস্টগুলোকে আমার একেবারে 100% এর উপর নির্ভর করা যাবে না, কিন্তু এর কিন্তু অনেক রকম ব্যবহার আছে। আপনি কি কেবলমাত্র জীবন বাঁচানোর জন্য ব্যবহার করছেন? আপনি কি সেরো সার্ভেইলেন্সের জন্য ব্যবহার করছেন? আপনি কি কনভালেসেন্ট প্লাজমা তৈরি করার জন্য তার শরীরে, অর্থাৎ একজন রোগীর শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি আছে কিনা তার জন্য পরীক্ষা করছেন? পরীক্ষা কিন্তু শুধুমাত্র একটা রোগের ডায়াগনোসিসের জন্যই করা হয় না। এই সেরোলজিক্যাল পরীক্ষাগুলো অনেকগুলো পারপাজে করা যায়। তো এটাই আমি ডক্টর আজাদ একে আজাদের সাথে সম্পূর্ণ একমত যে এটার আসলে একটা প্র্যাগমেটিক অ্যাপ্রোচ আমাদেরকে নিতে হবে, এবং গবেষণা করতে অনেকদিন সময় লাগবে বলে এ ধরনের একটি ইনোভেশনকে আমাদের সম্পূর্ণভাবে ইগনোর করাটা, এটা হবে খুবই আত্মঘাতী। জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর মোস্তাক হোসেন, আপনি তো অবশ্যই শুনেছেন আমাদের পুরো আলোচনাটি। আপনার কাছে জানতে চাইবো আসলে ডক্টর মোস্তাক যে কথাটি বলছেন ডক্টর তৌফিক জোয়ারদার এবং একে আজাদ চৌধুরী, সেই প্রেক্ষাপট থেকে আপনার বক্তব্য কি আসলে কিট বিতর্কের মাঝখানে দাঁড়িয়ে? আমি প্রথমে একটু পরিষ্কার না, আমি স্যারের কথা সব শুনতে পারিনি। তৌফিক বলেছে যে সরকার যদি ইচ্ছে করে তাহলে ফেজ 1, 2, 3 কে সংক্ষিপ্ত করে তারা, এই বিষয়ে কিন্তু আমার জানা নেই। এটা ঔষধের বিষয়ে বা মেডিকেল ডিভাইসের বিষয়ে কোনো পৃথক আছে কিনা সেটা হয়তো আমার অবশ্যই জানা নেই। আমিও চাই যে যদি বাংলাদেশে বিজ্ঞানীরা খুবই সস্তায় এবং খুব দ্রুত পরীক্ষা করার কোনো ডিভাইস বের করতে পারে, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এরকম একটা নির্ভরযোগ্য কিটের সংকট আছে এবং পুরো চেহারাই বদলে যাবে সারা বিশ্বের। কাজে আমি অবশ্যই সাফল্য কামনা করি, কিন্তু আমার মনে হয় যে বৈজ্ঞানিক কাজের বিষয়ে কোনো শর্টকাট মেথড করা খুবই বিপজ্জনক। বিশেষ করে ঔষধ আবিষ্কার এবং টিকা আবিষ্কারের বেলায় দেখছি আমরা। তবে আজাদ চৌধুরী স্যার বলতেছেন যে অ্যাডাপটিভ রিসার্চ, অর্থাৎ এই রিসার্চে কতগুলো ধাপ আগেই সম্পন্ন হয়ে গেছে, হয়তো এখন অল্প কিছু ধাপ বাকি আছে। হ্যাঁ, সেটা হলে সময় কম লাগবে, সেটা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা মতামত দিতে পারবে। এবং আমি অবশ্যই এটা পক্ষে যে সমস্ত ধাপগুলো যদি আমরা নিরাপত্তার নিশ্চিত করে আমরা সবচাইতে কম সময় করতে পারি, প্রশাসনিক জটিলতা যেন কোনো কিছু আটকে না থাকে, সেটা নিশ্চিত করার পক্ষে অবশ্যই, এবং আমি তার পক্ষে কাজ করতে অবশ্যই প্রস্তুত। কিন্তু আমরা মনে হয় যে এরপরে বাকি থাকবে আমাদের জন্য যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে কি বলছে, তারা কি এই বিষয়ে অনুমোদন দিচ্ছে নাকি তারা নীরব আছে। নীরব থাকলেও কাজ করা যায়, কিন্তু তারা যদি আপত্তি করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারতের মতো অবস্থা হবে। ভারত যেভাবে তারা শুরু করেছিল
পরে মাঝপথে এটা বন্ধ করতে বাধ্য হয়েছে, অনেক টাকা নষ্ট হয়েছে এবং আদালতে দেখা গেছে যে অনেক বেশি দাম দিয়ে তারা এই কিটটা কিনেছিল। জি বাজার ডক্টর মোশতাক, দরের আপনাকে চাইতে। ধন্যবাদ। আমরা ডক্টর এ কে আজাদ চৌধুরী আপনার কাছে আসতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষয় নিয়ে যেটি ডক্টর মোশতাক বলার চেষ্টা করছেন যে সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখানে বলছেন যে করা যাবে না অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও কি আমরা করতে পারি কিনা? ডক্টর এ কে আজাদ চৌধুরী, জি, কি করা যাবে না বলছি? এই যে আমরা বলছি আমি যে আপনাকে- অ্যান্টিবডি আমি টেস্টিং, আপনাকে, আমার এই শ্রোতাদের জন্য বলছি, জি মডার্না একটা mRNA ভ্যাকসিন কোভিড এর জন্য টেস্ট করেছে। এই কোভিড এর জন্য টেস্ট করার জন্য তারা অ্যানিমাল ট্রায়াল করে যায়নি। mRNA বের করার পরে ওই mRNA হিউম্যান ট্রায়ালে দিয়ে দিয়েছে, বিকজ সিচুয়েশন ডিমান্ডেড। এটা সিয়াটেলে হয়ে ফার্স্ট স্টেপ। এইটা দুর্যোগের অবস্থা, এই মহা দুর্যোগে আমরা যদি লিভ ফ্রগিং আছে সেটা করা সম্ভব হয়, নট রিস্কিং দি লাইফ। আমরা রিস্ক করতে চাই না, আমরা লাইফকে সেভ করার জন্য, আমরা স্প্রেডটা বন্ধ করার জন্য যদি একটা কোরিলেশন টানা যায় আর PCR এর মাধ্যমে যা হয়েছে এর সঙ্গে যদি এই ব্লাড টেস্টেও কাছাকাছি আসে 80-90%, তাহলে এটাকে অনুমোদন দেওয়া যেতে পারে। তবে সিকিউরিটি সেফটির প্রশ্ন প্লাস হাইজিনের প্রশ্ন প্লাস এই ল্যাব কন্ডিশনের প্রশ্ন, এগুলো তারা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেখতে পারে, পিজি হেলথ দেখতে পারে, ওনারা দেখবেন নিশ্চয়ই এগুলো যেখানে প্রোডাকশন হবে। তো আসার কথা হলো এই টেস্টটা সবসময়, এই যে টেস্টটা হচ্ছে, এই টেস্টটা হচ্ছে নট ইন দি বডি অফ দি পেশেন্ট, হচ্ছে একটা ব্লডে, একটা টিস্যু পেপারের উপরে, বুঝলেন না? সুতরাং পজিটিভ নেগেটিভ হলে সেটা ইম্পর্টেন্ট, কিন্তু আর কোনো ব্যাপারগুলো এটা প্রসিডিউরাল ম্যাটার, এটা আপনার টেস্ট করে কোরিলেশন পেলে পাওয়া যাবে। আমি শুধু আরেকটা কথা বলবো, জি কয়েকদিন আগে অ্যান্টিবডি টেস্ট নিয়ে হইচই হয়েছিল, কিন্তু অ্যান্টিবডিতে বলছিল যে অ্যান্টিবডি এনাফ হয় না, সুতরাং অ্যান্টিবডি ইজ নট ইমিউনিটি, অ্যান্ড অ্যান্টিবডি টেস্ট দিয়ে লকডাউন তুলে দেওয়া যাবে না। কিন্তু সেটাও রিভাইজ করতেছে আমেরিকাকে, ইভেন নিউ ইয়র্কের মতো জায়গায় বলতেছে আমরা অ্যান্টিবডি টেস্ট করবো, এদের যদি শিওর হয় কাছাকাছি তাকে আমরা লকডাউনটা রিল্যাক্স করে দেবো। সুতরাং এখনকার সিচুয়েশনে যদি এটা বাংলাদেশের যে ইনভেন্টেড না অ্যাডাপটিভ রিসার্চ যদি করা হয় এবং সেটা যদি এই আইসিডিডিআরবি অথবা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি অথবা এপিডেমিওলজিক্যাল রিসার্চ সেন্টার যদি এটা করে টেস্ট করে কোরিলেশন পায়, তাহলে আমরা অনেক নাম্বারে করতে পারবো। আমরা তো এখন যারা ধরাত্ম যেমন কোনো সিমটম নাই বাট দে আর কেরিয়ার, আমরা আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই না করলে তো স্প্রেড হয়ে যাবে। তো আবার প্রশ্ন আসবে সিমটম নাই তাহলে ভয়, কিন্তু সিমটম নাই একজনের জন্য, 10 জনের জন্য, কিন্তু যাদের বেলায় সিমটম সাসপেক্ট বলেন ভালনারেবল, তাদের হ্যাভক ক্রিয়েট করে। লাকিলি এটাও বলার ঠিক, আমাদের এই রিজিয়নে যে ফ্যাটালিটিজ এর প্রশ্ন আমরা ওয়েস্টের সঙ্গে তুলনা করলে আমাদের কম অনেকটা কারণ। একটা হলো এজিং পপুলেশনের জন্য, রেশিয়াল পয়েন্ট আছে, বিসিজি প্রোগ্রামের পয়েন্ট আছে, ক্লাইমেটিক কন্ডিশন আছে, সুতরাং আমরা বেটার অফ ইন মেনি ওয়েজ। সুতরাং আমরা যদি ওই আনডিটেক্টেবল লোকজনকে ডিটেক্ট করে আইসোলেশন করতে পারি, তাহলে আমাদের এই যুদ্ধে জয় করা ইজিয়ার হবে। জি স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, তিনজনই আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পরে এসে আসলে আমার বাকি তর্ক বিতর্ক করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ছোট্ট বিরতি। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন PSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর এ কে আজাদ চৌধুরী, আমাদের সঙ্গে আছেন ডক্টর মোস্তাক হোসেন, আমাদের সঙ্গে আছেন ডক্টর তৌফিক জোয়ারদার। আমরা কথা বলছি আসলে কিট বিতর্ক, এর সমাধানটা আসলে কোন পথে। WHO যা বলছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে আসলে আমরা চিন্তা করছি এবং সরকারের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, সেটার আসলে সমাধানটি কোন দিকে যাওয়া উচিত। আমরা একটু ডক্টর তৌফিক জোয়ারদার আপনাকে দিয়ে বিরতির পরে শুরু করতে চাই।
আসলে আমাদের সামাজিক সংক্রমণ, আমাদের এই কিট উৎপাদন এবং আমাদের যে প্রোটোকলগুলোর কথা বলা হচ্ছে, আমরা কিভাবে আসলে এটার মধ্যে সমন্বয়টি করতে পারি? সরকার তো সমন্বয়ের উদ্যোগ নিয়েছেন, তারা বারবারই বলেছেন, তারা আসলে সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। গণস্বাস্থ্য আসলে যে জায়গাটিতে অবস্থান নিয়েছে, আর সেইখানে আসলে সমাধানটি কোথায় হতে পারে? ডক্টর তৌফিক জোয়ারদার। জি, আমি মনে করি যে এখানে আসলে যে ভুল বুঝাবুঝি, আমি এটাকে ভুল বুঝাবুঝি বলবো, সেই ভুল বুঝাবুঝির ঊর্ধ্বে উঠে আমাদের সমাধানটি বের করার ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে, এবং সেই ব্যাপারে যদি সরকারের সদিচ্ছা থাকে তাহলে এটা অবশ্যই সম্ভব। এবং আমরা শুনেছি ডক্টর বিজন কুমার শীল নিজেও সাংবাদিক সম্মেলন যেটা হয়েছে সেখানে উল্লেখ করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এই বিষয়ে অনেক সহযোগিতা করেছেন বলেই তারা এতদূর আসতে পেরেছেন। কাজেই সরকারের শীর্ষস্থান থেকে যেখানে এই বিষয়টিতে এক ধরনের সুদৃষ্টি আছে, সেখানে এরকম একটি সম্ভাবনাময় একটি ইনোভেশন এরকম মাঝপথে থেমে যাবে, এটা একেবারেই গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্যও নয়। কাজে এটা আমার মনে হয় উত্তরণ সম্ভব। আমি এখানে দু একটা প্রসঙ্গ খুব অল্প সময়ের মধ্যে বলতে চাই। একটা হচ্ছে যে ক্লিনিক্যাল ট্রায়ালের যে নানা ফেজের কথা ডক্টর মুশতাক হোসেন বলেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন বড় ভাই এবং প্রফেশনাল সিনিয়র। উনার যেটা উনি বলছেন যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়ালের কথা, সেটা সাধারণত ড্রাগ এবং ভ্যাকসিনের ক্ষেত্রে প্রযোজ্য। এবং আরেকটা জিনিস উনি যেটা বলছেন যে এই ট্রায়ালগুলো করতে কিন্তু দীর্ঘ সময় লাগে। যদি টেস্টের ক্ষেত্রে আসলেও এরকম সময় লাগতো, তাহলে আপনি দেখেন যে চায়না এই ভাইরাসটির জিনোম সিকোয়েন্স সবার জন্য উন্মুক্ত করেছে হচ্ছে ডিসেম্বর অর্থাৎ জানুয়ারির শুরুতে, মাত্র 3 মাস আগে। তাহলে 3 মাস আগে যার জিনোম সিকোয়েন্স মাত্র আমরা হাতে পেলাম, সেই ভাইরাসটির কিভাবে টেস্ট তৈরি হলো? আমরা যদি আজকে অপেক্ষা করতাম যে কিভাবে আমরা ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 ট্রায়াল শেষ করব, তাহলে তো আজকে পৃথিবীর অর্ধেক মানুষ আসলে মানে একটা ভয়াবহ একটা পরিণতির দিকে এগিয়ে যেত। কাজে এটা আসলে ঠিক ওইভাবে কাজ করে না। আপনাকে মনে রাখতে হবে যে টেস্ট কিন্তু ওষুধ নয়। ওষুধ বা ভ্যাকসিন মানুষের শরীরে ঢোকানো হয়, ভ্যাকসিন ঢোকাতে একজন সুস্থ মানুষের শরীরে ঢোকাতে হয়। কাজে এটা অত্যন্ত সচেতনতা, সতর্কতার প্রয়োজন আছে। কিন্তু একটা টেস্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোর প্রয়োজন নয়। আপনার কাছে যদি একটা গোল্ড স্ট্যান্ডার্ড থাকে, যেটা হচ্ছে আরটিপিসিআর, আপনি খুব সহজেই ডক্টর আজাদ স্যার যেভাবে বললেন সেভাবে আপনি এটার ভ্যালিডেট করে ব্যবহার করতে পারেন। সেটার জন্য খুবই অল্প, অত্যন্ত অল্প সময়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমরা আসতে পারতাম, কিন্তু আমাদের সময় আসলে খুব একটা বেশি নেই। ডক্টর মুশতাক হোসেন, আপনার কাছে আসতে চাই। সামাজিক সংক্রমণের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এর মধ্যে আমরা দেখেছি লকডাউন শিথিল করা হয়েছে। সেই ক্ষেত্রে আসলে বেশি বেশি টেস্ট করার বিকল্প তো আমাদের হাতে নেই। সেই ক্ষেত্রে আমরা সমন্বয়টি কিভাবে করতে পারি? ডক্টর মুশতাক, আপনি যদি আমাদের পরামর্শ দেন। সময় লাগে। হ্যাঁ, এখানে টেস্টগুলো 3টা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে রোগতাত্ত্বিক প্রবণতা বোঝার জন্য, সেখানে সংখ্যাটা বড় কথা না, সেখানে বিশ্লেষণ করে প্রবণতা দেখা, সেটা আইডিসিআর করে থাকে। দ্বিতীয় যেটা কারণ টেস্ট দরকার, সেটা হচ্ছে হাসপাতালে যেসব রোগী আসছেন তারা কোভিডের বাইরে হলেও তাদেরকে তারা কোভিড নেই এটা নিশ্চিত হয়ে ডাক্তার সাহেবরা তাদেরকে চিকিৎসা যদি দেন, সংক্রমণের ঝুঁকিটা হবে। কাজে এখানে প্রায় সব রোগীকেই তারা স্ক্রিনিং করার জন্য এই কোভিড টেস্ট দরকার। তৃতীয় যেটা এখন আমরা দেখছি, সামাজিক সংক্রমণ ব্যাপক পর্যায়ে ছড়িয়ে পড়ছে, প্রায় সব জেলায় ছড়িয়েছে। এখন যদি আমরা রোগীদেরকে চিহ্নিত করে তাদেরকে পরীক্ষা করে আলাদা করতে পারি, সুস্থ মানুষদের কাছ থেকে সংক্রমণের উৎসটা কমে যাবে। এক্ষেত্রে আমাদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে অনেক টেস্ট করতে হবে। সেই টেস্ট এটা হচ্ছে রোগ নিয়ন্ত্রণের জন্য এবং মহামারী নিয়ন্ত্রণের জন্য। এটা অবশ্যই অনস্বীকার্য যে এই ধরনের আমরা যদি টেস্টের সংখ্যা না বাড়াই, আমরা রোগের সংক্রমণকে কমাতে পারবো না। সেজন্যই টেস্টের চাহিদাটা এই সামাজিক সংক্রমণের যে পর্যায়ে, মহামারীর চতুর্থ পর্যায়ে, এটা খুব প্রয়োজন। তবে বিতর্ক হয়েছিল মহামারী শুরু হওয়ার আগে বা পরপরই যে এত টেস্ট প্রয়োজন কিনা। তখন প্রয়োজন না থাকলেও অবশ্যই এখন চতুর্থ পর্যায়ে আমাদের প্রচুর টেস্ট করে রোগীদেরকে আলাদা করতে হবে। বাকিদেরকে, যারা পরিবারের সদস্য তারা কোয়ারেন্টাইন থাকবেন, তাহলে অন্য জনগণ। ডাক্তার মুশতাক, আমাদের সে প্রচুর টেস্ট করার যে উদ্যোগ, সেটি কতটুকু আপনি বাস্তবায়ন দেখতে পাচ্ছেন? মানে আমরা তো এখন পর্যন্ত কত সংখ্যক টেস্ট করেছি, আসলে আক্রান্তের সংখ্যা, সবকিছু ব্যাখ্যা করে আপনি কি মনে করছেন? খুবই ছোট্ট করে। এখন ল্যাবরেটরি যে সক্ষমতা, তার 1/3 মাত্র কাজে লাগছে। টেস্ট যেটা স্যাম্পল সংগ্রহ করবার জন্য প্রশিক্ষিত জনবলের প্রচন্ড অভাব, ল্যাবরেটরি টেকনোলজির সংখ্যা খুবই কম প্রয়োজনের তুলনায়, লজিস্টিকের অভাব, এবং যারা টেস্ট করছেন আইডিসিআর সহ, তারা কিন্তু কাজের সেই এত চাপ, তারা কিন্তু সময় মতো
পরীক্ষার ফলাফল। জি, আপনাকে দিতে ধন্যবাদ। পারছেন আসলে না। আমরা বুঝতে পেরেছি সবার আগ্রহ আছে, আন্তরিকতা আছে, কিন্তু লোকবল সংকটের কারণে আসলে টেস্ট কাঙ্ক্ষিত মাত্রা এখনো পৌঁছায় নাই। অধ্যাপক ডক্টর এ কে আজাদ চৌধুরী, আপনার কাছে আসবো। শুধুমাত্র এই কিট বিতর্ক নয়, আমরা জানি যে আমাদের দেশীয় কয়েকটি প্রতিষ্ঠান আসলে যে সমস্ত ওষুধ বিদেশে তৈরি হয়ে কোনো কোনো জায়গায় ব্যবহারও হয়েছে, তার কিছু ওষুধ বাংলাদেশেও তৈরি হয়েছে এবং তারা আবেদনও করেছেন ওষুধ প্রশাসনের কাছে। আসলে সংক্রমণের প্রাথমিক পর্যায়ে ওষুধগুলো কতটুকু কাজে লাগানো সম্ভব এবং এই ক্ষেত্রে সরকার কিভাবে সহযোগিতা করতে পারে কোম্পানিগুলোকে, আপনার পরামর্শ কি থাকবে এখানে? আমার পরামর্শ হলো, এখানে কিন্তু ফেজ 1, ফেজ 3, ফেজ 4 এর কোনো স্কোপ নেই। ডাক্তার সাহেব বলেছেন, মুস্তাক সাহেবও জানেন, কারণ ড্রাগ ডেভেলপমেন্টে আমি কাজ করি। কিন্তু সেটা হলো পিস টাইম। এখন হচ্ছে মহামারীর সংকটে সারা বিশ্ব একটা সংকটের অবস্থানে। শুধু যে স্বাস্থ্য সংকট, জীবন সংকট তা নয়, অর্থনৈতিক সংকট আরো বিশাল দেখা দিয়েছে, যার জন্য লকডাউনকে এখন শিথিল করা হচ্ছে সব দেশেই তাই। এখন এই অবস্থাতে যদি রোগকে সুস্থ করা যায়, ভাইরোলজির এক্সপার্ট হলো ডক্টর হু, যিনি HIV ড্রাগের ইনভেন্টর অ্যান্ড অ্যাপ্লিকেটর নিউ ইয়র্কে আছে। তিনি বলেছিলেন যে ভাইরাল ড্রাগ, কয়েকদিন আগে বলেছিলেন, ভাইরাল ড্রাগের জেনারেল যখন ভাইরাল লোড কম থাকে তখন ড্রাগ ভালো কাজ করে, কিন্তু ভাইরাল লোড যদি হাই লোড হয়ে যায়, আর যখন স্পেশালি RDS রেসপিরেটরি ডিস্ট্রেস আরম্ভ হয়ে যায়, যখন অর্গান ফেলিউর শুরু হয়ে যায়, যখন হার্ট ফেল হয়, কিডনি ফেল, লিভার, তখন কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে কোনো কাজে আসবে না। তখন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, অ্যানাদার ডিফারেন্ট ক্লাস মেনটেনের জন্য ইউজ করা হয়। তো সেটাও দরকার, এটাও দরকার। কিন্তু যেহেতু ভাইরাল অ্যান্টিভাইরাল ড্রাগ যেটা আপনি বলছেন ফেভিপিরাভির, যে জাপানিজ ফ্লু ড্রাগ, সেটা যদি প্রথম থেকে 3-4 দিন 5 দিনের ভিতরে যদি আপনি দেন, তখন ভাইরাল লোড কম থাকে, ভাইরাল রিপ্লিকেট করতে থাকে। সেই রিপ্লিকেশনটা বন্ধ করে এই ইভিগান বা জাপানিজ ফ্লু ড্রাগ, সেটা যদি আপনি দেন, তাহলে 5-7 দিন 10 দিনে ভাইরাল ক্লিয়ার হয়ে যায়, দে ওয়াক আউট। এবং ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এটা টক্সিসিটিও আছে, আর এজিথ্রোমাইসিন, এগুলো কাজ করে ভাইরাসের উপরও করে, ইমিউনোমডুলেশন ও সাপ্রেশনও করে, সাইটোকিন স্টর্মটাকে বন্ধ করে। তাতে তারা কিছু রেজাল্ট পেয়েছে। আর ধরেন ভালো ড্রাগ যেটা রেমডেসিভির, WHO এর কথা বলতেছেন তো, WHO কয়েকদিন আগে চাইনিজ ট্রায়ালের কথা বলে এটা ইউজফুল না, যখন ওরা চ্যালেঞ্জ করছে ওটা ওয়েবসাইট থেকে সরাই দিয়েছে। কিন্তু এই ড্রাগটা ইউজ করেছে সিয়াটলে, পেশেন্টের কম্পেশনের গ্রাউন্ডে। ডাক্তার সাহেবরা তাদের নিজের অধিকারে পারমিশন চাইতে পারে যে এই পেশেন্টকে আমি বাঁচাতে পারতেছি না, আমি কোনো ড্রাগ দিয়ে ট্রাই করতে পারি না। তখন অথরিটি তাকে পারমিট করে, US FDA এটাকে পারমিট করেছিল। পরে দেখা গেল অনেক লোক ভালো হয়ে গেছে, তার জীবন শেষ হয়ে যেত। সে বলেছে আমি তো ছেড়ে দিয়েছিলাম। আর তার ওয়াইফ বলেছিল যে মাই হাজব্যান্ড ইজ গন নাও, বাট সে ফিরে এসছে। তারপর শিকাগোতে ট্রায়াল হয়েছে, ওখানে 125 পেশেন্টের ভিতরে 111 পেশেন্ট হাইটে বাড়ি চলে যায়। জি ডক্টর এ কে আজাদ চৌধুরী স্যার, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি যদি আপনার শেষ সিদ্ধান্তটি আমাদেরকে বলেন বা শেষ পরামর্শটি আমাদেরকে বলেন। এই মহাদুর্যোগে যেসব রিপারপাসিং অফ ড্রাগ, এটাকে বলে ইনভেন্টন না, রিপারপাসিং। আগে ক্লোরোকুইন ম্যালেরিয়ার জন্য হয়েছে, কিন্তু আমরা রিপারপাসিং করতেছি। জি, ইভিগান জাপানিজ ফ্লুর জন্য আমরা এখন ইউজ করতেছি, রেমডেসিভির ইবোলার জন্য আমরা এখন ইউজ করতেছি। এখন এই রিপারপাসিং করে আমাদের কৃমির ওষুধ ইভারমেকটিন, ওইটাও ভালো। এখন এই ড্রাগগুলো যেখানে আমাদের হাতে স্ট্যান্ডার্ড ড্রাগ নাই, সেই হিসাবে যা আছে জীবন বাঁচানোর জন্য, কন্টামিনেশন রোধ করার জন্য। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আপনার কথা বুঝতে পেরেছি। আমরা যারা আমাদের সঙ্গে আলোচক হিসেবে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সবশেষ কথা বলতে চাই, সময়টি আসলে বিতর্কেরও নয়, সময়টি আসলে সবাই একসাথে মিলে এই করোনা ভাইরাস এবং কোভিড-19 বিরুদ্ধে বা যুদ্ধ করার সময়, মানবতাকে বাঁচানোর সময়। আমরা জানি সবাই মিলে উদ্যোগটি গ্রহণ করলে আমরা হয়তো সফলতার বন্দরে পৌঁছতে পারবো। শুভরাত আমাদের সঙ্গে থাকার জন্য।